বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের চলমান ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করলে একটি প্রশ্ন বারবার সামনে চলে আসে, আর তা হল ঋণে জর্জরিত একটি দেশের এই চরম বাস্তবতায় নবম পে স্কেল বাস্তবায়ন করাটা আসলে কতটা যৌক্তিক। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। এই প্রশ্নটি এখন সর্বত্র আলোচিত হচ্ছে। অনেকেই মনে করছেন যে দেশের এই সংকটময় মুহূর্তে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি সরকারের জন্য একটি বিশাল বোঝা হয়ে দাঁড়াবে। কিন্তু যারা এই পে স্কেল আন্দোলনের সাথে সরাসরি যুক্ত এবং যারা সাধারণ কর্মচারীদের অধিকার নিয়ে কাজ করছেন, তাদের যুক্তি এবং বিশ্লেষণ সম্পূর্ণ ভিন্ন। তাদের মতে বর্তমান সরকারের পক্ষে এই পে স্কেল বাস্তবায়ন করা শতভাগ সম্ভব। শুধু বর্তমান নির্বাচিত সরকারই নয়, বিগত অন্তর্বর্তীকালীন সরকার যদি আন্তরিকভাবে চাইত, তবে তারাও অত্যন্ত সহজে এই পে স্কেল দিয়ে যেতে পারত। এখন মূল দাবি এবং আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে যে সরকারি কর্মচারীরা যে গ্যাজেট বা প্রজ্ঞাপনের জন্য দীর্ঘ ১১ বছর ধরে চাতক পাখির মতো অপেক্ষা করছেন, বর্তমান এই কঠিন অর্থনৈতিক প্রেক্ষাপটে তার যৌক্তিকতা আসলে কতটুকু। এই যৌক্তিকতার জায়গা থেকেই অত্যন্ত জোরালোভাবে কিছু বাস্তবসম্মত কারণ তুলে ধরা হয়েছে। সবচেয়ে বড় যুক্তিটি হল রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা। আপনি যদি একটু গভীরভাবে খেয়াল করেন, তবে দেখতে পাবেন যে পে স্কেল নিয়ে যখনই কোনো কথা ওঠে তখনই বলা হয় রাষ্ট্রের কোষাগারে টাকা নেই। কিন্তু বাস্তবে রাষ্ট্রের কোনো কাজই কিন্তু এক মুহূর্তের জন্য থেমে নেই। সরকার দেশি বা বিদেশি উৎস থেকে ঋণ করে হোক কিংবা নিজস্ব রাজস্ব আয়ের টাকা দিয়ে হোক, যেভাবে হোক, রাষ্ট্রের ছোট থেকে বড় সকল মেগা প্রকল্প এবং উন্নয়নমূলক কাজ কিন্তু ঠিকই অবিরাম গতিতে চলমান রয়েছে। রাষ্ট্রের কোনো মন্ত্রণালয়ের কাজ, কোনো দাপ্তরিক ব্যয় বা কোনো প্রশাসনিক কার্যক্রম টাকার অভাবে আটকে নেই। অথচ গত ১০-১১ বছরের ভেতরে যখনই, এমনকি বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও যখন পে স্কেল নিয়ে কথা উঠেছে, তখনই আমাদের দেশের বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধি, প্রথিতযশা অর্থনীতিবিদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির মতো গবেষণা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের অজুহাত তুলে ধরেছেন। তারা সবসময়ই একটি গতবাধা কথা বলে এসেছেন যে পে স্কেল দিলে দেশে ভয়াবহ মূল্যস্ফীতি তৈরি হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে। এই মূল্যস্ফীতির দোহাই দিয়ে দিনের পর দিন কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। কিন্তু এই খোড়া যুক্তির বিপরীতে সবচেয়ে বড় এবং অকাট্য সত্যটি হল, গত দীর্ঘ ১১ বছরে দেশে নতুন কোনো পে স্কেল হয়নি। সরকারি কর্মচারীদের বেতন ১ পয়সাও বাড়েনি। কিন্তু তাই বলে কি বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি থেমে আছে? উত্তর হল না, একেবারেই থেমে নেই। পে স্কেল না থাকা সত্ত্বেও বাজারে প্রতিটি জিনিসের দাম জ্যামিতিক হারে বেড়েছে। চাল, ডাল, তেল থেকে শুরু করে প্রতিটি পণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তাহলে পে স্কেল না দিয়ে কি সরকার বা অর্থনীতিবিদরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পেরেছেন? পারেননি। বরং বেতন না বাড়ার কারণে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা এই লাগামহীন দ্রব্যমূল্যের জাঁতাকলে পিষ্ট হয়ে নিঃস্ব হয়ে গেছেন। এরপরেও সরকারি কর্মচারীদের পক্ষ থেকে সরকারকে একটি অত্যন্ত চমৎকার এবং যুগান্তকারী অর্থনৈতিক প্রস্তাব বা দাবি জানানো হয়েছে, যা বাস্তবায়িত হলে সরকারের রাজস্ব আয় বহুগুণে বৃদ্ধি পাবে। প্রস্তাবটি হল, দেশের প্রতিটি সরকারি কর্মচারীকে আপনি বাধ্যতামূলকভাবে আয়করের বা ট্যাক্সের আওতায় নিয়ে আসুন। আমাদের দেশে বর্তমানে প্রায় ২২ লক্ষ সরকারি অর্থকর্তা এবং কর্মচারী রয়েছেন। কিন্তু আপনি যদি খুব নিখুঁতভাবে এবং সঠিকভাবে যাচাই করতে যান, তবে অবাক হয়ে দেখতে পাবেন যে এই বিপুল সংখ্যক কর্মচারীর মধ্যে শতকরা ৩০% মানুষও সরকারকে ঠিকমতো আয়কর বা ট্যাক্স দেন না। এর মানে কি এই যে বাকি ৭০% কর্মচারী ইচ্ছাকৃতভাবে কর ফাঁকি দিচ্ছেন? বিষয় কি আসলে সেরকম নয়। বর্তমানে আমাদের দেশে শূন্য রিটার্ন বা জিরো রিটার্ন দাখিল করার একটি ব্যাপক প্রচলন রয়েছে। যেহেতু কর্মচারীদের বর্তমান বেতন কাঠামো ১১ বছরের পুরনো এবং তাদের বেসিক বা মূল বেতন খুবই কম, তাই নিয়ম অনুযায়ী তাদের বার্ষিক আয় করযোগ্য সীমার নিচেই থেকে যায়। ফলে তারা বাধ্য হয়েই প্রতি বছর জিরো রিটার্ন দাখিল করেন। এখন প্রশ্ন হল, লাখ লাখ কর্মচারীর এই জিরো রিটার্ন দাখিল করে রাষ্ট্রের বা সরকারের আসলে কি লাভ হচ্ছে? এতে সরকারের কোষাগারে তো ১ পয়সাও জমা হচ্ছে না। কিন্তু কর্মচারীদের পক্ষ থেকে বলা হচ্ছে, যদি ন্যূনতম ৫,০০০ টাকাও ট্যাক্স দেওয়ার একটি ব্যবস্থা করা যায় এবং প্রত্যেকটা
কর্মচারী যদি সেই ট্যাক্স দেওয়ার মতো আর্থিক সক্ষমতা অর্জন করেন তবে সরকারের রাজস্ব আয় কল্পনাতীতভাবে বৃদ্ধি পাবে। আর এই সক্ষমতা অর্জনের একমাত্র পথ হল একটি সম্মানজনক পে স্কেল বাস্তবায়ন করা। এবারের পে স্কেলে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে সর্বনিম্ন ৩৫,০০০ টাকা বেসিক করার যে দাবিটি তোলা হয়েছিল তার পেছনে অত্যন্ত সুনির্দিষ্ট এবং গাণিতিক দুটি যুক্তি ছিল। যুক্তিটি একটু খোলাসা করে বলা যাক। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর পর একটি করে নতুন পে স্কেল হওয়ার কথা। সেই হিসাবে ২০১৫ সালের পর ২০২০ সালে একটি নতুন পে স্কেল হওয়ার কথা। যদি ২০২০ সালে সেই পে স্কেলটি হতো তবে একজন কর্মচারীর ৮,২৫০ টাকার বেসিক স্বাভাবিক নিয়মেই ডবল হয়ে অন্তত ১৬,০০০ টাকায় গিয়ে দাঁড়াত। এরপর আবার ২০২৫ সালে যখন আরেকটি নতুন পে স্কেল হওয়ার সময় আসলো তখন সেই ১৬,০০০ টাকার বেসিকটি আনুপাতিক হারে বেড়ে অন্তত ৩২,০০০ টাকায় রূপান্তরিত হতো। এই সহজ গাণিতিক হিসাব এবং বর্তমান বাজারের আকাশ ছোঁয়া দ্রব্যমূল্যের কথা বিবেচনা করেই সব মিলিয়ে কর্মচারীদের পক্ষ থেকে সর্বনিম্ন ৩৫,০০০ টাকা বেসিকের একটি অত্যন্ত যৌক্তিক দাবি করা হয়েছিল। এখন সরকার যদি ৩৫,০০০ টাকা নাও দিতে পারে তারপরেও যদি আলোচনা সাপেক্ষে সর্বনিম্ন বেসিক ২৬,০০০ টাকাও নির্ধারণ করা হয় তবুও একটি অর্থনীতিতে বিশাল ইতিবাচক পরিবর্তন আসবে। কারণ সর্বনিম্ন বেসিক ২৬,০০০ টাকা হলে দেশের ২২ লক্ষ সরকারি কর্মচারীর প্রায় প্রত্যেকেই স্বয়ংক্রিয়ভাবে করযোগ্য আয়ের আওতায় বা ট্যাক্সের ব্র্যাকেটে চলে আসবেন। যখন এই বিপুল সংখ্যক কর্মচারী করের আওতায় চলে আসবেন তখন তারা প্রত্যেকেই সরকারকে একটি নির্দিষ্ট পরিমাণ আয়কর বা ট্যাক্স প্রদান করবেন। সরকারি কর্মচারীদের কাছ থেকে নিয়মিত এবং নিশ্চিতভাবে যে বিপুল পরিমাণ আয়কর বা ট্যাক্স সরকারের কোষাগারে জমা হবে সেই বিশাল আয়ের টাকা দিয়েই কিন্তু নবম পে স্কেলের জন্য প্রয়োজনীয় অর্থের একটি বড় অংশের যোগান খুব সহজেই হয়ে যাবে। এটি অর্থনীতির একটি দারুণ চক্র। সরকার এক হাতে কর্মচারীদের বেতন বাড়িয়ে দেবে, আবার অন্য হাতে সেই বর্ধিত বেতনের একটি অংশ আয়কর হিসাবে নিজের কোষাগারেই ফেরত নিয়ে আসবে। এতে করে সরকারের উপর যেমন একতরফা বিশাল কোনো আর্থিক চাপ পড়বে না, ঠিক তেমনি রাষ্ট্রের নিজস্ব রাজস্ব আয়ও একটি স্থায়ী এবং মজবুত ভিত্তির উপর দাঁড়াবে। সেই ক্ষেত্রে এই সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে খুব আত্মবিশ্বাসের সাথেই বলা যায় যে সরকারের যদি সত্যিকারের সদিচ্ছা থাকে এবং সরকার যদি আন্তরিকভাবে মনে করে যে আমার রাষ্ট্রকে একটি স্বয়ংসম্পূর্ণ, দুর্নীতিমুক্ত এবং উন্নত রাষ্ট্রে পরিণত করতে হবে তবে অবশ্যই একটি নির্দিষ্ট পথ অনুসরণ করতে হবে। আর সেই পথটি হল রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি অর্থাৎ সরকারি অর্থকর্তা এবং কর্মচারীদের জীবনমানের উন্নয়ন করা। সরকার নিজেই একটি বিশাল পরিবার এবং অর্থকর্তা কর্মচারীরা হলেন সেই পরিবারের অবিচ্ছেদ্য অংশ। আগে এই পরিবারের সদস্যদের ভাগ্যের পরিবর্তন করতে হবে, তাদের পেটের ক্ষুধা নিবারণ করতে হবে এবং তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যখন একজন সরকারি কর্মচারীর নিজের সংসার চালানোর জন্য আর কারো কাছে হাত পাড়তে ঋণ করতে হবে না, তখন তিনি অত্যন্ত স্বাভাবিকভাবেই পূর্ণ মনোযোগ এবং সততার সাথে সেই রাষ্ট্রের সেবায় নিজেকে আত্মনিয়োগ করবেন। তখন সরকারি অফিসগুলোতে কাজের গতি বাড়বে, দুর্নীতি কমে আসবে এবং সাধারণ মানুষ সঠিক সেবা পাবে। তাই অর্থনীতিবিদদের নানা ধরনের নেতিবাচক অজুহাত এবং অমূলক ভয়কে দূরে সরিয়ে রেখে একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের স্বার্থেই সরকারের পক্ষে এই মুহূর্তে নবম পে স্কেল ঘোষণা করা এবং তা বাস্তবায়ন করা সম্পূর্ণভাবে সম্ভব এবং এটি সময়ের সবচেয়ে বড় দাবি। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।